আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুদী, কাছে দূরে, দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আমার কথা শুনবার জন্য স্বাগতম। আজকে আমি মূলত কথা বলবো নির্বাচন আদৌ হবে কিনা, নির্বাচন নিয়ে যে সংশয় তৈরি হচ্ছে। এনসিপির পক্ষ থেকে আবারও ইনশিওর করা হয়েছে যে তারা নির্বাচনে যাবে কিনা সেটি নিয়ে নতুন করে আবার ভাববে। অন্যদিকে ছাত্রদল তারা ইসি ভবন ঘেরাও করেছে, বিভিন্ন কর্মসূচি পালন করতেছে। এই সার্বিক বিষয়টাই আমার আলোচনায় তুলে আনার চেষ্টা করবো ইনশাল্লাহ। শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি প্রথমেই যে বিষয়টা আনছি, যেমন গতকালকে এনটিভির একটি নিউজ দেখলাম, যেখানে ইসি সানাউল্লাহ তিনি বলেছেন, মনে কষ্ট নিয়ে ঋণ খেলাপিদের ছাড় দিয়েছি। এই ঋণ খেলাপি এবং দত্ত নাগরিক, এই বিষয়টাই মূলত এখন বড় একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এই ঋণ খেলাপি এবং দত্ত নাগরিকের যে তালিকা, সেটা অনেক লম্বা এবং সেটার সবচেয়ে বেশি সুবিধাটা বিএনপি নিচ্ছে, বা বিএনপির কারণেই হয়তো এদেরকে ছাড় দেওয়া লাগতেছে। বিষয়টা যদি এরকম ভাবেই বলি তাহলে বোধহয় বুঝতে সহজ হবে। অর্থাৎ এনসিপির যে বক্তব্য বা এনসিপির যে বর্তমান প্রধান নির্বাচন কেন্দ্রিক যিনি, যাকে প্রধান করা হয়েছে, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি যেটা বলেছেন, বিষয়টা স্পষ্ট করেছেন যে তাদের যে চাওয়া পাওয়া ছিল যে কোনো ঋণ খেলাপি এবং দত্ত নাগরিক কেউ যেন আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। সেই জায়গায় দেখা যাচ্ছে অসংখ্য দত্ত নাগরিক এবং ঋণ খেলাপি এদেরকে ছাড় দেওয়া হচ্ছে, এবং এই ছাড়টা দেওয়া হচ্ছে একচেটিয়া ভাবে, সুবিধাটা পাচ্ছে বিএনপি। সে কারণেই তাদের অনেক বড় ধরনের প্রশ্ন, এবং এ কারণেই তারা অসন্তোষ হয়ে আগামী নির্বাচনের মতো বয়কটের মতো একটি সিদ্ধান্ত তারা নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই জায়গাটা যদি আমরা দেখি যে আদতে আইন কি বলে, আইনে স্পষ্ট আরপিওতে বলা আছে যে যদি কেউ ঋণ খেলাপি হন তাহলে তিনি সংসদ সদস্য পদে নির্বাচন করতে পারবেন না। এমনকি নির্বাচিত হওয়ার পরেও যদি কেউ ঋণ খেলাপি হয়ে যান তাহলে তিনি সংসদ সদস্য থাকতে পারবেন না। তো ঋণ খেলাপিটা কি? সহজ বাংলায় যদি বলি, ব্যাংকের টাকা মেরে দেওয়া। মানে আপনি ব্যাংক থেকে কোটি কোটি টাকা নেবেন বা শত শত কোটি টাকা নেবেন, পরবর্তীতে ব্যাংকের সেই টাকাটা পরিশোধ করবেন না। এটাই হচ্ছে সহজ বাংলায় ঋণ খেলাপির একেবারে সহজ বাংলা যদি আমি বলি, যে আমাদের প্রান্তিক শ্রেণীর মানুষ এই বিষয়টা বুঝবে যে ব্যাংকের টাকা চুরি করে খাওয়ার নামই হচ্ছে ব্যাংক, এই ঋণ খেলাপি। এই ঋণ খেলাপিতে যারা যারা থাকবেন তারা কোনোভাবেই নির্বাচনে লড়তে পারবেন না, সেটাই ছিল আরপিওতে। তারপরেও বিভিন্নভাবে এই ফাঁক ফোকর দিয়ে, আইন আদালতের দোহাই দিয়ে বা হাইকোর্টের দোহাই দিয়ে অনেকেই ঢুকে যাচ্ছেন। সর্বশেষ চট্টগ্রামের একজন আসলাম চৌধুরী, তার বেলায় দেখলাম ইয়ের থেকে বলা হয়েছে, ইসির থেকে বলা হয়েছে যে আপনাকে আপাতত ছাড় দিলাম, দয়া করে টাকাটা দিয়ে দিয়েন। এই দয়া করে টাকাটা দিয়ে দিয়েন বা পরবর্তীতে টাকাটা দিয়ে দিয়েন, এই ধরনের কথা বলে কোনো ঋণ খেলাপিকে নমিনেশন দেওয়া বা তার প্রার্থিতা বৈধতা দেওয়া, সেই সুযোগ আদৌ আছে কিনা এটা কিন্তু আমাদের জানার বিষয়। এই ধরনের কোনো বিষয় স্কোপ আইনের ভিতরে নেই যে কেউ বলছেন যে আমি সামনে দিয়ে দিব, তার এই বিষয়টা কোনোভাবেই ঋণ খেলাপি থেকে তিনি মৌকুব পান না। বরং ঋণ খেলাপি থেকে তখনই মৌকুব পাবেন যদি তিনি ব্যাংকের সাথে নতুন করে আবার এটাকে নতুন একটি অঙ্গীকারের মাধ্যমে নতুন একটা করেন, চুক্তিপত্র করেন, অর্থাৎ নতুন একটা ইনস্টলমেন্ট করেন যে আমি এখন থেকে এই দিচ্ছি আর বাকিগুলি আমাকে নতুন একটা ইনস্টলমেন্ট দেন, এবং ব্যাংক তাকে ঋণ খেলাপির তালিকা থেকে বাদ দেয়, অর্থাৎ তিনি একেবারে নবায়ন করতে পারেন তার এই লোনটা। সেই ক্ষেত্রে তিনি ঋণ খেলাপি থেকে বের হতে পারবেন। এছাড়া কেউ বলবেন যে আমি ভালো হয়ে যাব আর এর ভিত্তিতে তাকে ভালো হওয়ার সার্টিফিকেট দিতে হবে, এর কোনো যৌক্তিকতা বা আইনি কোনো সুযোগ নেই। ঠিক একইভাবে আমরা দেখেছি দত্ত নাগরিকের ক্ষেত্রেও। দত্ত নাগরিক ক্ষেত্রে প্রশ্ন উঠেছে, যেমন প্রথমত জনাব তারেক রহমান, বিএনপির বর্তমান চেয়ারম্যান, তার বিরুদ্ধে একটি অভিযোগ এসেছে যে একটা ঘর আছে যে ফর্ম ফিল আপের ভিতরে, যে আপনি অন্য কোনো দেশের নাগরিক কি না, এখানে হা হলে হা, না হলে না, মানে ছিলেন কিনা। এই ঘরটা আমি যতটুকু শুনেছি, তাকে এখানে জনাব তারেক রহমান ওই ঘরটা খালি রেখেছেন, হাতেও টিক দেননি, নাতেও টিক দেননি। কেন টিক দেননি সেই ব্যাখ্যাটা আজ পর্যন্ত আমি পাইনি। হয়তো বিএনপি কোনো এক সময় এই ব্যাখ্যাটা দিবেন বা আমরা পাবো, সেই আশাবাদ ব্যক্ত করছি। তবে এখন অবধি কেন তিনি এই ব্যাখ্যাটা দেননি, এটা একটা বড় প্রশ্ন। যেমন অনেকেই প্রশ্ন করছে যে জনাব তারেক রহমানের বেলায় সবকিছু একেবারে ভিন্নভাবে এগোচ্ছে। তিনি বাংলাদেশে আসলেন, 24 ঘন্টার ভিতরে তার ভোটার সবকিছু সম্পন্ন হয়ে গেল, অথচ একজন সাধারণ নাগরিকের মাসকে মাস চলে যাচ্ছে, তাদের ভোটার কার্যক্রম শেষ হচ্ছে না।
স্লিপ কমপ্লিট হচ্ছে না, বা ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে তাদের পাচ্ছে না, আইডি কার্ড পাচ্ছে না, বা চূড়ান্ত যে নোটিফিকেশন সেটা পাচ্ছে না। অথচ 24 ঘন্টার ভিতরে জনাব তারেক রহমান এটা সব কার্য সম্পন্ন হলো। কিভাবে হলো এটা নিয়েও যেমন প্রশ্ন ছিল, তেমনি ভাবে জনাব তারেক রহমান যে অন্য দেশের নাগরিক ছিলেন কিনা, যেহেতু তিনি দীর্ঘ 18-19 বছরের মতো লন্ডনে ছিলেন, তো সেইখানে কি তিনি তাদের পাসপোর্ট নিয়েছেন কিনা, বা তাদের নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা, না শুধুমাত্র রাজনৈতিক আশ্রয় ছিলেন, এই বিষয়টা তার ক্লিয়ার করার কথা ছিল। আমরা বলছি না তিনি অন্য দেশের নাগরিক, তবে তার তো এখানে নাতে স্পষ্ট দাগ দেওয়ার কথা যে আমি অন্য কোনো দেশের নাগরিক ছিলাম না কখনোই। এই বিষয়টা তার ক্লিয়ার কথা, সেটা যেমন করেননি, তাহলে হাতেও দেননি, তো এর মানে কি? এই বিষয়টা নিয়েই মূলত মানুষের প্রশ্ন আসছে। ঠিক তেমনি ভাবে বিএনপির অসংখ্য নেতাকর্মী, প্রায় বোধহয় 23 জনের ভিতরে 20 জন বা 21-22 জনই বিএনপির, যারা দত্ত নাগরিকত্ব নিয়েও তারা মূলত বর্তমান ইসির মনোনয়ন বৈধতা পেয়ে গেছে, অর্থাৎ আপিলে তারা বৈধতা পেয়ে গেল। কেন পেল, কি কারণে পেল? হয়তো ওখানে দোহাই দেওয়া হচ্ছে যে তারা তাদের যে অন্য দেশের নাগরিকত্ব সেটা প্রত্যাহারের জন্য তারা যে আবেদন করেছেন, সে আবেদন পত্রটা সাবমিট করেছেন। কিন্তু আবেদন করলেই কিন্তু কারো নাগরিকত্ব প্রত্যাহার হয়ে যায় না, এটা স্পষ্ট বিষয়। যখন আপনি চূড়ান্ত রূপে কোনো জায়গায় আপনি হবেন, ইনভলভ হবেন, এবং সেটা যদি অন্য কোনো কারণে অন্য কোনো একটা জায়গায় সেটা বার হয়ে থাকে, বাধা হয়ে থাকে, তাহলে ওইখান থেকে স্পষ্ট আপনি কখন বের হবেন এটা ধরা হবে কখন। আপনি দরখাস্ত করেছেন বা অ্যাপ্লিকেশন করেছেন, আপনার অ্যাপ্লিকেশন ধারাবাহিকতা বজায় রেখে সেটা মঞ্জুর হওয়ার পরে যখন আপনার শুধুমাত্র পাসপোর্ট আপনি হ্যান্ড ওভার করে দিয়েছেন এবং একটা আপিল করে পিটিশন দিয়েছেন যে আমি আপনাদের পাসপোর্ট সারেন্ডার করতেছি, এতটুকুর মাধ্যমেই কোনো ব্যক্তি ওই দেশের নাগরিকত্ব শেষ হয়ে যায় না, যতক্ষণ না পর্যন্ত ওইখান থেকে একটি স্পষ্ট সার্টিফিকেট আপনাকে দিবে। অর্থাৎ যেহেতু আপনি সেই দেশের নাগরিক ছিলেন, আদতে নাগরিক প্রত্যাহার হয়েছে কিনা, নাগরিকত্ব বাতিল হয়েছে কিনা, সেই দেশের আলাদা একটা সার্টিফিকেট দরকার আপনার নাগরিকত্ব বাতিল হওয়ার পক্ষের, এটা প্রমাণস্বরূপ। কিন্তু সেটা কয়জনে দিতে পেরেছেন? আমি যদি আপনাদেরকে এই বিষয়টা একটু নাম দেখাইতে চাই যে আসলে কয়জন মানুষ এরকম ভাবে এই বিষয়ে তারা ইনভলভ ছিল, যে বিএনপির ভিতরে তারা অন্য দেশের নাগরিক, এরকম অসংখ্য, প্রায় আমি যতটুকু দেখেছি যে বিএনপির বোধহয় 20 জন, আর জামাতে ইসলামীর 1 জন বা 2 জন এরকম পাওয়া গেছে। তো এই ধরনের যে বিষয়, যে দত্ত নাগরিক সে আরেক দেশের নাগরিক, বাংলাদেশের নাগরিক, অথচ আইনে স্পষ্ট বলা আছে যে দত্ত নাগরিকের ক্ষেত্রে কোনোভাবেই তিনি করতে পারবেন না, বাংলাদেশের সংসদ নির্বাচন করতে পারবেন না। আমাদের সংবিধানের 66 ধারায় বলা আছে কি, নাম্বার 1-এ কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিক হইলে এবং তার বয়স 25 বছর পূর্ণ হইলে এই অনুচ্ছেদের 2 দফায় বর্ণিত বিধান সাপেক্ষে তিনি সংসদের সদস্য নির্বাচিত হইবার এবং সংসদ সদস্য থাকিবার যোগ্যতা হইবেন। নাম্বার 2, কোনো ব্যক্তি সংসদের সদস্য নির্বাচিত হইবার এবং সংসদ সদস্য থাকিবার যোগ্য হইবেন না যদি কি কোনো অভিযুক্ত আদালত তাকে অপ্রকৃতস্থ বলিয়া ঘোষণা করে, অর্থাৎ কেউ পাগল। নাম্বার 3, তিনি দেউলিয়া ঘোষিত হইবার পর দায় হইতে অব্যাহতি লাভ না করিয়া থাকিলে, অর্থাৎ কেউ যদি কোনো আদালত কর্তৃক দেউলিয়া ঘোষণা করা হয়, পরবর্তীতে এটা প্রত্যাহার করার আগ পর্যন্ত তিনি বাংলাদেশের কোনো সংসদ নির্বাচন করতে পারবেন না। এরপরে তিনি কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেন এবং কোনো বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা বা স্বীকার করেন, এরকম যদি করেন তাহলে তিনিও কোনো সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। তিনি নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দোষী হইলেও তিনি করতে পারবেন। অর্থাৎ আমরা গতে যেটা পাইলাম 66-2 গতে স্পষ্ট যে অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করলে বা সেই দেশের আনুগত্য ঘোষণা করলে আপনি জাতীয় নির্বাচন করতে পারবেন না। এখন আপনি শুধু পাসপোর্ট সারেন্ডার করার মাধ্যমেই সেই দেশের আনুগত্য শেষ হয়ে যায় না, বরং আপনি নিয়মতান্ত্রিকভাবে সেই পাসপোর্ট বা সেই আবেদন যখন মঞ্জুর হবে, তারা যখন গ্রহণ করবে, তখনই কেবল আপনি নিশ্চিত রূপে বলতে পারবেন যে আপনি এখন আর সেই দেশের নাগরিক নন। তো অনেকের ক্ষেত্রেই সেই ধরনের কোনো সার্টিফিকেট দিতে পারেননি, তারপরও কি কারণে তাদের মনোনয়ন বৈধতা দিল, এটা কিন্তু বড় ধরনের একটা প্রশ্ন। যেহেতু এখানে স্পষ্ট আমাদের সংবিধান লঙ্ঘিত হচ্ছে, সংবিধানে বলা আছে অন্য কোনো ডুয়েল পাসপোর্টধারী বা অন্য দেশের নাগরিকত্ব নিয়েছেন, অন্য কোনো দেশের আনুগত্য নিয়েছেন, সেই ব্যক্তি বাংলাদেশের নির্বাচন করতে পারবেন না। কারণ বাংলাদেশের পার্লামেন্ট, সেখানে যারা যাবে তাদের কাছে দেশের ভাবমূর্তি, দেশের সবকিছু
দেশের যে সিকিউরিটির বিষয় থাকবে, আভ্যন্তরীণ অনেক বিষয় থাকবে, যেই বিষয় তাদের দায়িত্বে থাকবে বা তাদের অধীনে থাকবে, তারা যদি অন্য দেশের নাগরিক হন, তাহলে আমাদের বাংলাদেশের যে সার্বভৌমত্ব সেটা নিয়ে প্রশ্ন তৈরি হবে, সন্দেহ তৈরি হবে এবং সার্বভৌমত্ব বিলীন হওয়ার সুযোগ তৈরি হবে। সেই কারণেই বাংলাদেশি যদি কোনো ব্যক্তি অন্য দেশের নাগরিক হন, তাহলে তাদের বাংলাদেশের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ নেই, যতক্ষণ না সেই নাগরিকত্ব সম্পূর্ণরূপে সেটা প্রত্যাহার হয়ে থাকে। কিন্তু আমাদের অনেকের ক্ষেত্রেই দেখবেন সেই ধরনের কোনো ডকুমেন্ট তারা দিতে পারেনি, শুধুমাত্র তারা অ্যাপ্লিকেশন করেছেন নাগরিকত্ব প্রত্যাহারের জন্য। সেই বিষয়টাই এখন দেখা যাবে আগামী নির্বাচনে যদি কোনো কারণে এই ব্যক্তিগুলি নির্বাচিত না হন, তাহলে তারা যে পিটিশন দিয়েছিলেন পিটিশনটা উইথড্র করে নেবেন, তাদের নাগরিকত্ব বহাল থাকবে। মানে এই যে একটা ছলচাতুরির আশ্রয় তারা নিচ্ছে, এটা কিন্তু জঘন্যতম একটা বিষয়। এবং এই তালিকায় বিএনপির অনেক বড় বড় নেতার ভিতরে দেখলাম আমাদের ফরিদপুর 2 আসনের নগরকান্দা শামা ওবায়দ ইসলামের নামও রয়েছে, যার ডুয়েল পাসপোর্ট রয়েছে বা দত্ত নাগরিকত্ব রয়েছে। এখন তার কি কারণে তাদের দত্ত নাগরিকত্ব করতে হবে, কেন, সেই প্রশ্নটা ভিন্ন প্রসঙ্গ, সেটা যারা রাজনীতিবিদ তারা ব্যাখ্যা দিবেন। কিন্তু আমার এই সহজ সরল মাথায় যেটা বুঝে যে একজন ব্যক্তি তখনই ডুয়েল পাসপোর্ট গ্রহণ করেন যখন দেশের প্রতি তার মমতাবোধ মায়া কমে যায়, অর্থাৎ দেশকে তিনি আর রিপ্রেজেন্ট করেন না, দেশকে তিনি ধারণ করেন না, দেশকে ভালোবাসেন না। একজন দেশ দরদি মানুষ কখনোই সে অন্য দেশের নাগরিক হতে চান না বা অন্য দেশের নাগরিকত্ব তিনি নিতে চান না। যখন অন্য দেশের নাগরিক কেউ হবেন বা নিবেন, ধরেই নিতে পারি আমরা যে অন্তত দেশের প্রতি তার মমতাবোধ, মায়া, দেশপ্রেম, ভালোবাসা এগুলি একেবারে বিলীন হয়ে গেছে। আমাদের সামনে যেগুলি বলতেছে সেগুলি একেবারে ভুয়া বক্তব্য, বোকাস বক্তব্য। অতএব এগুলি আমাদের মাথায় রাখতে হবে। আগামী নির্বাচনে যারা যারা আমাদের লিস্ট এগুলি দেখবেন আপনারা, সবগুলি আছে। আমি একজনের নাম বললাম, শামা ওবায়দ ইসলাম, এছাড়া অনেকের নামই পাবেন। এদেরকে কিন্তু আমাদের নাম ধরে ধরে বুঝতে হবে যে এই লোকগুলি ডুয়েল পাসপোর্টধারী, এদেরকে আমাদের সামনে নির্বাচনে আমাদের অবস্থানটা পরিষ্কার করতে হবে যে এরা দেশের প্রতি কতটুকু দায়বদ্ধ। এরা পাস না করতে পারলে আবারও বিদেশে পাড়ি জমাবে, আমাদের ছেড়ে চলে যাবে, আমাদের দুঃখ দুর্দশা এরা দেখতে পারবে না। অতএব আমাদের বিপদে তারা কখনোই তাদেরকে আমরা পাশে পাবো না। তারা নির্বাচিত হলেও বিদেশ চলে যেতে পারবে, নির্বাচিত না হলেও বিদেশে অবস্থান করে বিদেশে কাটিয়ে দিতে পারবে। অতএব যাদেরকে আমরা সারা জীবন পাবো না, কোনোভাবেই তাদেরকে আমরা নির্বাচিত করতে পারি না। তো এই যে বিষয়গুলি, যে দুটো বিষয় আমি আলোচনা করলাম, যে একটা হচ্ছে ঋণ খিলাফি আর একটা হচ্ছে দত্ত নাগরিকত্ব, এই দুটো বিষয় স্পষ্ট আইনে থাকা সত্ত্বেও কেন, কি কারণে এই বিষয়টা শিথিলতার সাথে দেখলো নির্বাচন কমিশন, সেই প্রশ্ন তুলেই মূলত এনসিপি তারা দাবি করতেছে যে আগামী নির্বাচনে আদৌ তারা অংশগ্রহণ করবেন কিনা। অন্যদিকে আমরা আজকে দেখলাম যে নির্বাচন কমিশন ঘেরাও করছে ছাত্রদল, 2 দিন যাবত, গতকাল আজকে 2 দিন যাবত তাদের লাগাতার কর্মসূচি ছিল। কি তাদের দাবি, তাদের যৌক্তিক কি দাবি আছে নির্বাচন কমিশন ঘেরাওয়ের, আমি কোনো কিছুই বুঝলাম না। তার ভিতরে আমি যদি দেখি যে আসলে ছাত্রদলের কি কি মূল 3টা প্রোগ্রামে তারা এখানে কর্মসূচি দিয়েছেন। প্রথম নাম্বার হচ্ছে পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছে, যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে। এখন এই পোস্টাল ব্যালট, এইটা ছাত্রদের সাথে কি সম্পৃক্ততা রয়েছে? এই জায়গায় ছাত্রদের আন্দোলনের কি, মানে আমি বিষয়টা বুঝলাম না। এটা বিএনপি করতে পারে, যদি বিএনপি মনে করে যে পোস্টালে তাদের যেই কর্মীকে তাদের দেওয়া হয়েছে, প্রতীক দেওয়া হয়েছে, সেটা ঠিক করে নি, পক্ষপাত দুষ্ট আচরণ করেছে, সেটা যদি সত্যি হয়ে থাকে তাহলে বিএনপি দিতে পারে কর্মসূচি। এই জায়গায় তো ছাত্র দলের কোনো কাজ নেই, কারণ ছাত্র দল তো কোনো জায়গায় নির্বাচনই করছে না। তাহলে ছাত্র দল এই বিষয়টা সামনে এনে কি কারণে তারা এই ঘেরাও করবে, ইসি ঘেরাও করবে? নাম্বার 2, বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করছে ইসি, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করছে। এখানে মৌলিক কোনো বিষয় স্পষ্ট করেনি যে কি সমস্যাটা তৈরি করছে, অর্থাৎ ইসি কোন সিদ্ধান্তটা নিছে স্পেসিফিক তার কোনো নাম এখানে বলেনি, মানে হাওয়াই ভাবে তার একটা কথা বলে দিয়েছে। এখানে মূলত এখানে কোনো বাস্তবতাই নেই, সে কারণে তারা কোনো বিষয় স্পষ্ট করতে পারেনি। 3 নম্বরে তারা বলেছেন বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে ইসি নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনি সংকেত। তো এখানে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হবে, এটা নিয়ে, এই বিষয়টা নিয়ে কি নির্বাচন কমিশন ঘেরাওয়ার বিষয়? এটা তো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, এগুলি পাবলিক বিশ্ববিদ্যালয়, এগুলি তাদের আভ্যন্তরীণ বিষয়। সেই বিষয়টা নিয়ে তাদের সাথেই তো নেগোসিয়েশন করা যেতে পারে, তাদের সাথে আলোচনা করে সেই বিষয় সমাধান করা যেতে পারে।
অর্থাৎ 3টা পয়েন্টে তারা এখানে ঘেরাও করেছে, তিনোটাই অযৌক্তিক এবং একটারও কোনো ভ্যালু নেই, ভ্যালুলেস 3টি পয়েন্টের নিয়ে তারা মূলত এখানে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে যাচ্ছে। অথচ আমরা জানি যে তফসিল ঘোষণার পরে কোনো ধরনের হট্টগোল, জমায়েত, আন্দোলন, সহিংস আচরণ কোনো কিছু করার বৈধতা থাকে না। সেই জায়গায় বিএনপির একটি বড় অঙ্গ সংগঠন ছাত্র দল, তারা এই ধরনের একটি জমায়েত করে একটি মানমুখী আচরণ করা বা এই ধরনের একটি সহিংসতার দিকে পরিস্থিতিকে নিয়ে যাওয়া, সেটা কতটা যৌক্তিক এবং কতটা বুদ্ধিমানের কাজ। অথচ আমরা আরেকটা নিউজ চ্যানেল দেখলাম, সম্ভবত কালের কণ্ঠ মেবি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে এই নির্বাচন কমিশনের উপরে তাদের আস্থা রয়েছে। একদিকে মির্জা ফখরুল বলতেছেন এই কমিশনের উপরে তাদের আস্থা রয়েছে, অন্যদিকে ছাত্র দলকে দিয়ে তারা মূলত আন্দোলন করাচ্ছে। ছাত্র দলের কোনো সক্ষমতা নেই এখানে আন্দোলন করার, এটা সকল মানুষ জানে, পাগলেও বোঝে যে একটি রাজনৈতিক দলের একটা অঙ্গ সংগঠন, তারা ওই রাজনৈতিক চূড়ান্ত মূল দলের কোনো গ্রিন সিগন্যাল ছাড়া তারা কোনো আন্দোলন করতে পারে না। হ্যাঁ, যদি সরাসরি ছাত্র সংশ্লিষ্ট কোনো ঘটনা ঘটতো, আজকে 5 জন ছাত্রকে কোনো সমস্যা করেছে বা 10 জন ছাত্রের উপর টর্চার হয়েছে বা ছাত্রদের স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় হয়েছে, তাৎক্ষণিক ছাত্ররা ক্ষিপ্ত হয়ে তাদের মতো করে তারা একটা আন্দোলন করে ফেলেছে, সেই বিষয়গুলি ভিন্ন, সেটা মানুষ বোঝে। কিন্তু এখন যে নির্বাচন কমিশন ঘেরাও, এটা টোটালি তাদের রাজনৈতিক একটি চিন্তা চেতনার বহিঃপ্রকাশ আমি মনে করি। এই বিষয়গুলি আমি মনে করি যে জনাব তারেক রহমানের যথেষ্ট ভূমিকা এখানে রাখতে হবে। প্রথমত আমি যেই কথাটা বললাম যে তারেক রহমান অন্য দেশের নাগরিক কিনা, সেই ঘর তিনি পূরণ করেননি, হা বা না কোনোটাই টিক দেননি, এই বিষয়টা তাকে স্পষ্ট করতে হবে। দ্বিতীয়ত যেই বিষয় যে ঋণ খিলাফি এবং যারা দত্ত নাগরিক, এদেরকে যে নমিনেশন দেওয়া হলো, যেটা বাংলাদেশের স্বার্থ বিরোধী, সংবিধান বিরোধী, বারবার তারা সংবিধানের দোহাই দিয়েছে। আমরা 24 পরবর্তী বলেছিলাম এই সংবিধান পরিবর্তন করব, এই সংবিধান ছুঁড়ে ফেলে দিব, নতুন সংবিধান প্রণয়ন করব, কিন্তু বিএনপি ভেটু দিয়েছে। সংবিধান তাদের কাছে পবিত্র আমানত মনে করেছে, তারা এটাকে একটা পবিত্র গ্রন্থের মতো মনে করেছে, ঐশী গ্রন্থের মতো দাম দিয়েছে। অথচ এখন কিন্তু তারা সেই সংবিধানকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার চিন্তা করতেছে। সেই সংবিধানের এখনো ধারা বলবৎ রয়েছে যে দত্ত নাগরিক বাংলাদেশে নির্বাচন করতে পারে না। সেই জায়গায় সেই দত্ত নাগরিকদেরকে 1-2 জন না, প্রায় 20-এর ঊর্ধ্বে মানুষকে তারা নমিনেশন দিয়েছে। এছাড়া অসংখ্য মানুষ, 70-80 জন মানুষ যারা ঋণ খেলাফি, তাদেরকে কি করেছে নমিনেশন দিয়ে মূলত এই বিএনপি তারা অন্য একটি বার্তা দিচ্ছে। অর্থাৎ তারা মূলত স্বচ্ছ রাজনীতি, আমি আপাত দৃষ্টিতে মনে হচ্ছে না তাদের যে রাজনৈতিক চিন্তা চেতনা। আমি মনে করেছিলাম যে 24 পরবর্তী তারা একটি নতুন তারুণ্যের রাজনীতি যেহেতু দেখবো, জনাব তারেক রহমান যেহেতু নেতৃত্বে আসবেন, তার মানে আমরা তারুণ্য তো দেখবোই, সাথে সাথে একটি স্বচ্ছ রাজনীতি দেখবো। কিন্তু না, সেই বিদেশি নাগরিকদের এনেই আমাদের আবার সংসদে বসানোর চিন্তা চেতনা, এবং যারা দীর্ঘদিন যাবৎ ব্যাংক লুট করে খাওয়া যাদের অভ্যাস, তাদেরকে এবার সংসদে নেওয়ার চিন্তা চেতনা। এই ধরনের লোক যদি সংসদে যায়, তাহলে আমাদের দুটো সমস্যা, প্রথমত দেশের সার্বভৌমত্ব নষ্ট হওয়ার সুযোগ তৈরি হবে, দ্বিতীয়ত আমাদের বাংলাদেশের অর্থনৈতিক সমস্যা তৈরি হবে। কারণ এরা যেখানে ক্ষমতায় না থেকেই ব্যাংক লুট করে খেতে পারে, ক্ষমতায় গেলে ব্যাংকের লুটের পরিমাণটা কত হবে সেটা একেবারেই অনুমেয়। এই বিষয়গুলি আমি বিএনপিকে আহ্বান করব, তারা যেন এই বিষয়ে দৃষ্টি দেয়, এবং সাথে সাথে ইসিকেও বলবো দ্রুত এই বিষয়গুলি সমাধান করতে। এবং এনসিপি যেই প্রস্তাব দিয়েছে বা যেই দাবি তুলেছে, আমি এনসিপির দাবিকে আপাতত সঠিকই মনে করছি যে এই বিষয়টা পুনর্বিবেচনা করবে, নির্বাচনে যাওয়া নিয়ে, প্রয়োজনে এটা নিয়ে আন্দোলন হবে বা আদালত পর্যায়ে যাবে, সেটা ভবিষ্যতে বলে দিবে। এখন দেখা যাক সামনে কি হয়। আজকের মতো এই পর্যন্তই। কমেন্ট বক্স খোলা থাকলো, আপনাদের মন্তব্য জানতে চাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।